আমরা যে আমাদের টোটাল রেভিনিউ কালেকশনের কথা বলি 2025 সালে আমাদের টোটাল রেভিনিউ কালেকশন হয়েছিল অ্যারাউন্ড 4,80,000 কোটি টাকার মতো ওভারঅল রেভিনিউ তার মধ্যে আমরা যদি দেখি যে এটার 39% ছিল কিন্তু ভ্যাট। তো অলমোস্ট আপনার 1,82,000 কোটি টাকাই ছিল ভ্যাট থেকে এসেছিল। এর মধ্যে ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফিট ট্যাক্স ছিল 36.5%। আর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিউটি যেটা কিনা সাপ্লিমেন্টারি অ্যান্ড কাস্টমস ডিউটি ছিল অ্যারাউন্ড 25%। তাহলে আমাদের এই যে ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ যে রেভিনিউ, এটার মধ্যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফিট ট্যাক্সের যে শেয়ারটি 36.5%, এটি কিন্তু আমাদের এবং ভ্যাটের যে পার্সেন্টেজটা এটা কালেকশন হচ্ছে যে ট্যাক্স জোনগুলো আছে এগুলোর মাধ্যমে। এই ট্যাক্স জোনগুলো আমরা যদি দেখি যে আউট অফ টোটাল এখন বাংলাদেশের টোটাল 40টি ট্যাক্স জোন আছে। এই বছরে 2025-এ 9টি নতুন ট্যাক্স জোন অ্যাড হয়েছে, এর আগে ছিল 31 ট্যাক্স জোন। তার মধ্যে কিন্তু 15টি ঢাকায় এবং 6টি চিটাগংয়ে। তার মানে আউট অফ 40 আমাদের টোটাল ট্যাক্স জোনের অলমোস্ট 50% কিন্তু হচ্ছে ঢাকা এবং চিটাগংয়ে। সো আমরা যদি আমাদের ট্যাক্স জোনগুলোকে, আমাদের যে 64টি জেলা আছে, অফকোর্স অন্যান্য জেলাগুলোও বাকি ট্যাক্স জোনগুলোর আন্ডারে, 19টি ট্যাক্স জোনের আন্ডারে, বাট এগুলোকে ক্লাবিং করা আছে। সো সরকার যদি এই ধরনের পদক্ষেপ নেয়, যেরকম 2025-এ নতুন ট্যাক্স জোন অ্যাড করা হয়েছে 9টি, এভাবে যদি প্রত্যেকটা জেলাতেই যদি ট্যাক্স জোন আমরা অ্যাড করতে পারি, অ্যাট দ্য সেম টাইম উপজেলাগুলোকেও যদি ওই ট্যাক্স জোনের আন্ডারে সার্কেলে নিয়ে আসা যায়। আমাদের এরকম প্রত্যেকটি উপজেলাতে উপজেলা কর্মকর্তা আছে, শিক্ষা অফিসার আছে। এভাবে যদি আমরা প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আমাদের কোনো কর্মকর্তা নেই, তো এভাবে যদি আমরা আসলে এটিকে ব্যাপকভাবে নেটওয়ার্কিংটা যদি আমরা একটু উপজেলা লেভেলে আমাদের ট্যাক্স এবং ভ্যাটের যে কার্যক্রম, এটাকে যদি আমরা উপজেলা লেভেলেও আমরা যদি নিয়ে যাই এবং বাংলাদেশের সবগুলো জায়গায় যদি আমাদের এই নেটওয়ার্কিংটা বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স প্রফিট ট্যাক্সের যে পোর্শনটা, যেটা আমরা এখন টার্গেট করছি, গভর্নমেন্ট যেটা টার্গেট করছে যে 6 লক্ষ কোটি টাকার, এটা কিন্তু আদায় করতে সুবিধা হবে। সো আমরা অফকোর্স আমরা এটা এক্সপেক্ট করবো গভর্নমেন্ট থেকে যে ট্যাক্স জোনের সংখ্যা জেলা পর্যায়ে নিয়ে যাবে এবং সার্কেলের সংখ্যা যেন বাড়ানো যায়, যাতে এই ব্যাপকতাটা বাড়ানো যায়। এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে, আমরা এখন সবাই জানি যে যুদ্ধের কারণে, ইরান যুদ্ধের কারণে আমাদের যে জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই কারণে কিন্তু আমরা কিন্তু ডিজেলের একটি সমস্যার মধ্যে আছি। আপনারা সবগুলো পেট্রোল পাম্পে যদি যাই আমরা দেখছি এই যে আমাদের তেলের সংকট আছে। এবং আমাদের যতগুলো ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরিগুলো, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে, সবার কিন্তু স্ট্যান্ড বাই জেনারেটর রাখতে হয় এবং এই স্ট্যান্ড বাই জেনারেটরগুলো কিন্তু সব ডিজেল দিয়ে চলে। সো আমরা কিন্তু এখন আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এই ডিজেলের অভাবে। আমরা যদি দেখি যে আমাদের ওভারঅল আমরা স্ট্যান্ড বাই জেনারেটরের ক্যাপটিভ ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ফ্যাক্টরিগুলোতে, ওভারঅল সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি এবং অন্যান্য সবগুলো ফ্যাক্টরিগুলোতে অলমোস্ট 3000 মেগাওয়াটের ক্যাপটিভ ক্যাপাসিটি আছে, যেটি রাখা হয়েছে ডিজেল জেনারেটর শুধুমাত্র আমাদের যখন লোডশেডিং হবে, যখন আমাদের বিদ্যুৎ থাকবে না, তখন এটিকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং অন অ্যান অ্যাভারেজ ডেলি 4 থেকে 5 ঘন্টা করে কিন্তু, আর কোনো কোনো জায়গায় আরও বেশি এখন কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমাদের কিন্তু এটি ইউজ করতে হচ্ছে। আমরা বছরে শুধুমাত্র স্ট্যান্ড বাই জেনারেটরে কিন্তু আমাদের ডিজেল ইউজ হয় মোর দেন $2 বিলিয়ন উপরে। এটি কিন্তু অত্যন্ত বড় একটি অ্যামাউন্ট। আমার প্রপোজাল হচ্ছে যে এটির অল্টারনেটিভ হচ্ছে কিন্তু আপনার সোলার এনার্জি অ্যান্ড লিথিয়াম ব্যাটারি। সোলার এনার্জি, লিথিয়াম ব্যাটারি ব্যাকড বাই সোলার এনার্জি, যেটাতে আমরা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরিতে দেখি যারা রুফটপ সোলার ইউজ করছে এবং সবগুলো ফ্যাক্টরিতে আমরা কিন্তু এখন এই যে সোলারের প্রচলনটা কিন্তু বেড়েছে। বাট এখন আমাদের এই সময়ে লিথিয়াম ব্যাটারির আমরা যদি ডিউটি স্ট্রাকচারটা দেখি, সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারির ডিউটি স্ট্রাকচারটা দেখি, এই ইন্ডাস্ট্রি গ্রেড লিথিয়াম ব্যাটারি, যেটি কিনা ব্যাকআপ জেনারেটরের মতন কাজ করে, যেটা কিনা ব্যাকআপ জেনারেটরে যেরকম 2 মেগাওয়াট 3 মেগাওয়াটের জেনারেটর যেরকম আছে, এরকম কিন্তু সোলার পাওয়ার ব্যাকড লিথিয়াম ব্যাটারি আছে লার্জার স্কেলে, যেটি ডিজেল জেনারেটরের অল্টারনেটিভ। এটির ডিউটি 58%। সো আমাদের এই সময়ে এসে আমরা যদি এটিকে একটু দেখতে পারি এবং আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে আমরা যদি আরও ভালোভাবে কাজ করতে পারি
এবং এই ব্যাটারি ব্যাকড যেই সোলার এনার্জি যেটি আছে এটিকে যদি আমরা একটু অগ্রাধিকার দিতে পারি, এখানে ডিউটি বেনিফিট দিতে পারি, ডিউটি ফ্রি করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই ডিজেলের উপর থেকে আমাদের নির্ভরতা কমে আসবে। এটাতে আমরা অনেক সাশ্রয় হব। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে 2030 যে রিনিউয়েবল এনার্জি গোল, যে সাস্টেনেবিলিটি গোল, এটিও কিন্তু আমরা মিট করতে পারবো।